স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কি কোশ্চেন? স্যার ডিস অ্যালাউন্স যে অ্যামাউন্টটা হয়েছে এর সাথে রেগুলার ট্যাক্স আর মিনিমাম ট্যাক্সের যে হায়ার পোর্শনটা আমরা পেয়েছি, তো ডিস অ্যালাউন্সের যে যে পোর্শনটা ডিস অ্যালাউ হয়েছে ওইটার কোনো ইম্প্যাক্ট থাকবে না? ওইটা যদি বলতেন। না, ইম্প্যাক্ট থাকবে কেন? ওইটা সহজ যে ইনকাম 89 লক্ষ টাকা, ওটার উপরে তো 30% আমরা মেরে দিছি অলরেডি। 30% তো ট্যাক্স রেট হয়ে গেছে ওটার উপর। সে তো ইনকাম শো করছে 70 লাখ কোম্পানিটা। আর আমরা ওই সেকশন 30-তে 20 লাখ কত হাজার ডিজেলাও করে আমরা এটাকে ইনকাম টাইনা হেসরাইয়া বাড়াইয়া এটাকে 89 লাখ টাকা করে ওইটার উপরে তো 30% ট্যাক্স করছে। তো ওইটার উপরে তো অলরেডি ট্যাক্স। বুঝেন নাই? আচ্ছা স্যার, এর আগে আমরা কয়েকটা ক্লাস করেছি, সেখানে দেখছি যে ট্যাক্স ক্যালকুলেশনে তিনটার ইম্প্যাক্টই দেখাইছেন, কিন্তু এখন যেন কেমন লাগতেছে আর কি, একটু যদি আরেকটু তিনটা মানে? তিনটা মানে? সেটা হলো রেগুলার ট্যাক্সের যে 30%, হ্যাঁ আর আর হলো মিনিমাম ট্যাক্স, হ্যাঁ। আর আরেকটা হলো ওই যে ডিসঅ্যালাউন্স যেটা ছিল, ডিসঅ্যালাউ না যেটা না ছিল। না, ডিসঅ্যালাউন্স না, আরেকটা ছিল আপনার মানে টিডিএস। যে সমস্ত ক্ষেত্রে টিডিএস, এই অঙ্কে তো টিডিএস নাই। এটা যদি গার্মেন্টস এক্সপোর্টের হইতো তাইলে কিন্তু আপনি ব্যাংক 10% ট্যাক্স কাটতো, ওইটা মানে মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হইতো। তখন তিনটার তুলনা হইতো। এখন তো ওই ইনফরমেশন নাই। এই অঙ্কটা তো ছোট অঙ্ক। থ্যাংক ইউ। আচ্ছা, স্যালারি কি সম্পূর্ণ অংশে ডিজেল হবে? লেবার বলতে কিছু থাকবে না? স্যালারি জি স্যার। না, আপনার আপনার ভিতরে একটা ভুল ধারণা যে এই কোম্পানিটা 3 লাখ টাকাই স্যালারি দাবি করছে। এটা বুঝছি, আপনার মাথা নষ্ট। স্যালারি দাবি করছে অনেক বেশি। ওর ভিতরে একজনের স্যালারি ছিল 3 লাখ, যারে মাসে 25,000 টাকা স্যালারি দিচ্ছে। ওইটা বলছে মাসে 20,000 টাকার উপরে কাউকে স্যালারি দিলে ওইটা 30-এর আইন ধারায় ডিজেলাও হবে। আপনি কি ভাবছেন কি এই কোম্পানিটা শুধু 3 লাখ টাকাই স্যালারি শো করছে খরচ হিসাবে? এটা ভাবছেন? আর রঞ্জন স্যার পুরা 3 লাখ টাকায় ডিজেলও করে দিল? কি বিষয়টা কি এরকম? না স্যার, আমি বিষয়টা বুঝতেছি যে 20,000 টাকা হলো অ্যালাউয়েবল। এখন 20,000 টাকা যদি হয় তাহলে ক্যাশে পেমেন্ট করলে সমস্যা নেই, 20,000 টাকা নিচে হলে। তাহলে নিচে যেই টাকাটা হয় ওই টাকাটা এই স্যার এই যে 25,000 টাকা থেকে বিয়োগ দিয়ে বাকি অংশ দেখাবো না নাকি? ও, এখন বুঝছি, এখন বুঝছি, এখন বুঝছি। আচ্ছা, বুঝছি। আপনি শোনেন, বিষয়টা হলো আপনি তো অনেক দূর আগাইছেন, অনেক দূর পর্যন্ত মানে ই করছেন। নিয়ম হচ্ছে যে 20,000 টাকা বা তদূর্ধ্বে যদি বেতন দেয়া হয় নগদে, তাহলে পুরো বেতনটা ডিজেলাও হবে। জি স্যার, এটাই জানি। তার মানে আপনি ওই পুরো শব্দটা পড়েন নাই। বুঝতে পারছেন? জি স্যার। সম্পূর্ণ সম্পূর্ণ বেতনটা ডিজেলাও হবে। মানে ভাবখানা এমন যে 20,000 পর্যন্ত তো অ্যালাউ, তাহলে দিছে কত? 25,000, তাহলে 5,000 টাকা ডিজেলাও করি, তাই না? জি স্যার। কিন্তু জি স্যার হবে না, হবে না স্যার। পুরো 25,000 টাকায় ডিজেলাও হবে, মানে 5,000 টাকা না। বুঝছি আপনার কথা। স্যার বুঝতে পারছি স্যার। হম। আচ্ছা দেখেন, স্যার ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কিভাবে ক্যালকুলেট করা হয়? ওই থার্ড শিডিউলে আমাদের বইয়ের পিছনে 7টা তফসিল আছে। তো 7টা তফসিলের 3 নম্বর তফসিলটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, ট্যাক্স ডেপ্রিসিয়েশন। সেইটা আপনার ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ক্যালকুলেট করা হয়, এবং মেশিনের উপরে 20%, বিল্ডিং এর উপরে 10%, ফার্নিচারের উপরে 10, এইভাবে কম্পিউটার 30, এরকম মানে ফিক্সড অ্যাসেট শিডিউল আছে ওখানে। মানে কোন অ্যাসেটের উপরে কত পার্সেন্ট আপনার রিটেন ডাউন ভ্যালুর উপরে ডিমিনিশিং ব্যালেন্স মেথডের ডেপ্রিসিয়েশন হবে সেটা দেওয়া আছে। তো ওই ফর্মুলায় করতে হবে। অডিট ফার্ম থেকে স্যার এটা নির্ধারণ করা থাকে, কিন্তু
ওনারা আবার ডিসঅ্যালাউ করে, আবার নতুন করে ক্যালকুলেশন করার কারণ কি স্যার? এটা সারা পৃথিবী ব্যাপী অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনের সঙ্গে ট্যাক্স ডেপ্রিসিয়েশন কোনোদিনই মিলে না, যে যার লাইনে চলতেছে। বুঝতে পারছেন? এই কারণেই তো আমার এই ক্লাস নিতে হয়। আপনি ইনকাম ট্যাক্স সাবজেক্ট পড়তেছেন, নাহলে তো পড়া লাগতো না। অ্যাকাউন্টিং আর ইনকাম ট্যাক্স দুইটা প্যারালাল যদি হইতো, কারোর সাথে কারোর মারামারি ঝগড়াঝাটি না থাকতো, তাহলে তো আর এই ট্যাক্সেশন একটা সাবজেক্টই হতো না। তো অনেক সময় তো স্যার, হুম হ্যাঁ স্যার, বেশিও দেয় তো, মানে অডিট ফার্ম থেকে যেটা নির্ধারণ হয় তার চেয়ে বেশিও হয় নাকি স্যার? বেশি হয় কম হয় শুনিন। ডেপ্রিসিয়েশন কত প্রকার ও কি কি? ডেপ্রিসিয়েশন তো আপনি জানেনই, এটা আপনার ডিমিনিশিং ব্যালেন্স মেথডে হতে পারে, স্ট্রেট লাইন মেথডে হতে পারে, অ্যাকাউন্টিং ফর্মুলায়, অ্যাকাউন্টিং অনুযায়ী, আপনার আইএফআরএস অনুযায়ী সেখানে যা যা বলছে সেইভাবে আপনার অ্যাকাউন্টিং চলবে। আপনি আপনার মতো করে একটা মেশিনের আয়ুষ্কাল যদি হয় 10 বছর, এবং কোম্পানি যদি ঠিক করে না আমরা 10 ভাগে সমান ভাগে ভাগ করে ডেপ্রিসিয়েশন চার্জ করি, এবং 10 বছর পর এটা ভ্যালু হবে 0, তখন আমরা এটাকে রিপ্লেস করতে পারে। ব্যবসা যারা করে, মানে কোম্পানিগুলো কোম্পানির মতো করে চলবে। কোম্পানি তার ইনকাম ট্যাক্সের বইটা সামনে ঝুলাইয়া, তারপরে শিল্পীরা যেরকম গান গায়, সামনে একটা গান লেখা থাকে, দেখে দেখে গান গায়। ব্যবসায়ীরা কি যে ইনকাম ট্যাক্সের বইটা টানাইয়া ব্যবসা করবে নাকি? ইনকাম ট্যাক্সের বইটা টানায় রাখলাম, এখন আমি ব্যবসা করতেছি। নট দ্যাট। ব্যবসার মতো চলবে। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর মতো চলবে। অ্যাকাউন্টিং যেখানে শেষ, অডিটিং সেখানে শুরু, অডিটিং যেখানে শেষ, ট্যাক্সেশন সেখানে শুরু। আচ্ছা, ওকে স্যার। বুঝছেন? যার মতো সে চলবে। নাইলে আপনি আপনি বলেন এই কথা, তাইলে আজকে আমাদের এই যে অঙ্কটা করাইলাম, এই অঙ্ক করার কি দরকার? ইনসেন্টিভ বোনাস যা দিছে, তারপরে আরো জানি কি কি দিছে, 25,000 টাকা একজনের বেতন দিছে। আমার ইচ্ছা করছে বেতন দেবো আমি ক্যাশে, তো তোমার কি? কি বুঝতে পারছেন? আমার অ্যাকাউন্টিং এ তো কোনো বাধা নাই যে আমি 20,000 টাকা পরে আমি বেতন দিতে পারবো না, আমার একটা বা ইনসেন্টিভ বোনাস আমি দিতে পারবো না, আমার সব তো। কারণ স্যার এটা তো ক্যালকুলেশনটা প্রফেশনাল ওয়েতে করা থাকে, সেক্ষেত্রে ট্যাক্স অফিসে ওনারা তো অনেক সময় এই ডেপ্রিসিয়েশন মেথড গুলো বোঝেও না, তো সেক্ষেত্রে স্যার ওনারা কিভাবে করে, এটাই বলছিলাম, অন্যগুলো না, শুধু ট্যাক্সের ডেপ্রিসিয়েশনের এই বিষয়গুলো। ও, সেটা আপনি থার্ড শিডিউলে গেলেই তো দেখতে পাবেন। বলেন, ওইটা তো একটা শখে বাধা, এটা তো মোস্টলি ক্লারিক্যাল কাজ, বোঝাবুঝির কিছু নাই। ওকে স্যার, বুঝছি স্যার। কোনো বোঝাবুঝির কিছু নাই। আপনার একটা মেশিনের রিটেন ডাউন ভ্যালু কত, বুক ভ্যালু কত, এর উপরে ডেপ্রিসিয়েশন 20% আছে। তো এত মানে নাই। আপনি বলছেন যদি মনে করেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডেপ্রিসিয়েশন এত বুঝবে কিনা, বোঝাবুঝির তো কিছু নাই। এবং আপনাকে একটা কথা বলি, কোনো ডিসিডি কিন্তু এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে না, ইটস মোস্টলি ক্লারিক্যাল কাজ। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যারা ক্লার্ক পেশকার, তারা এই টাইপিস্ট এই টাইপটা করে, এবং তার কম্পিউটারে অলরেডি থাকে। তো গতবারের যেটা মানে রিটার্ন ডাউন ভ্যালু, ওইটারই এবারে প্রথম, এর সাথে কোনো এডিশন থাকলে, ফিক্সড অ্যাসেট এডিশন থাকলে ওটার সাথে যোগ করে তারপরে পার্সেন্টেজটা মেরে দেয়। বুঝতে পারছেন? ওকে স্যার, বুঝছি। আচ্ছা, এখন বলেন দেখি, মানে ট্রু না ফলস, সত্য না মিথ্যা? ট্যাক্স ইজ এ পেনাল পেমেন্ট, এটা কি ট্রু না ফলস? false sir. এটা ফলস। কারণ ট্যাক্স হচ্ছে একটা লিগ্যাল পেমেন্ট, যেটা লিগালি আপনার গভর্নমেন্টকে পে করতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর, ট্যাক্স রেট অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ 12%, এটা কি ট্রু না ফলস? True sir. এটা ফলস। টেক্সটাইলের ট্যাক্স রেট হচ্ছে 15। গেল আপনার 1 নম্বর কাটা গেল। আপনি 12 দেখা ভাবছেন, আপনাকে তো মানে ট্রাপে ফেলা তো কোনো ব্যাপারই না, এটা তো ট্রাপ, বুঝছেন?
মানে ফাঁক পাতা ভুবন, আপনি ভুবনে পা দিচ্ছেন। কিরকম? আপনার গার্মেন্টস এর ট্যাক্স রেট হচ্ছে 12, আপনি ভাবছেন এটা গার্মেন্টস। তা আপনি যাতে পরীক্ষায় ভুল করেন এবং পরীক্ষায় যাতে সি পান, সেই ব্যবস্থা তো কোশ্চেনে রাখতে হবে, নাইলে আপনার সি পাওয়া মানে সি পাবেন কিভাবে? আচ্ছা, গেল 2 নম্বর। আচ্ছা, তারপরে দেখেন যে 3 নাম্বার সেদিন পড়ানো হয়েছে যে হাউস প্রপার্টি লস ক্যান বি সেট অফ এগেইনস্ট বিজনেস ইনকাম। False. False. False, sir. False, sir, false. যেই হেডেড লস সেই আচ্ছা, এইটা কারোর হয় না, এটা হবে ট্রু। পরীক্ষায় আপনাদের অবস্থা খুবই খারাপ। শোনেন তাইলে বলি, বাড়ি ভাড়াতে যদি লোকসান হয় এবং একই বছরে যদি তার একটা ব্যবসা থাকে, সেই ব্যবসায় যদি তার আয় হয়, তাহলে সেই আয়ের বিপরীতে বাড়ি ভাড়ার লোকসান সমন্বয় করতে কোনো বাধা নাই। গত ক্লাসে আমরা পড়াইছিলাম যে 8টা বাধা, সে 8টার ভিতরে এইটা নাই, উল্টাটা আছে। মানে আপনাকে ট্রাপে ফেলানো তো আমার জন্য কোনো বিষয়ই না। আমি যে যে ট্রাপ এখানে পাচ্ছি সবগুলাতে আপনি পা দিতেছেন, আমার ফাঁদে সবগুলাতে পা পড়তেছে। এর উল্টাটা হলো মানে হবে ফলস। মানে কি পড়াইছিলাম সেদিন, আমি আবার আজকে মনে করাই দিই। সেটা হলো ব্যবসায় যদি লোকসান হয় এবং একই বছরে যদি বাড়ি ভাড়াতে আয় হয়, তাহলে বাড়ি ভাড়া আয়ের উপরে যথারীতি ট্যাক্স দিতে হবে। ব্যবসায়িক লোকসান বাড়ি ভাড়ার বিপরীতে আয়ের বিপরীতে সমন্বয় হবে না। এটা কয়েকবার পড়াইছি আমি, দেখাইছি, পড়াইছি, শীট দিছি, কত কিছু করছি, তারপরও এই ফাঁদে পা দিলেন। দেখেন শীটটা খোলেন, দরকার হয় শীট খোলেন, দরকার হয় বই খোলেন, দরকার হয় স্টাডি ম্যানুয়াল খোলেন। তারপরে 3 নম্বরের উত্তর, আমি যেটা আপনারা উত্তর বলছেন এটা ফলস, আমি বলছি ট্রু। ফলস হতো যদি আমি উল্টাই দিতাম, জাস্ট উল্টাই দিতাম যে বিজনেস লস ক্যান বি সেট অফ এগেইনস্ট হাউস প্রপার্টি ইনকাম, তখন আপনারটা ঠিক ছিল, মানে তখন হতো ফলস। আচ্ছা, এখন তো সবাই উত্তর দিতেই ভয় পাবে, কি বললে কি বলি। 4 নম্বরে কি হবে বলেন? ট্যাক্স ডে ফর অল টাইপ অফ এসএসসি is 30th November. false. False, sir. False, এটা তো sir. false হবে, no trap. কেন ফলস হবে কেন? 30 স্যার নভেম্বর না? ব্যক্তির ক্ষেত্রে স্যার ব্যক্তির ক্ষেত্রে স্যার 30 নভেম্বর স্যার, ব্যাংকের ক্ষেত্রে স্যার অন্যরকম, আর কোম্পানি কোম্পানির তো ক্ষেত্রে স্যার অন্যরকম। 30 নভেম্বর। হুম, ব্যক্তির ঠিক আছে। ক্ষেত্রে 30 নভেম্বর স্যার। ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটার ফাঁদে কাজ হয় নাই, বুঝতে পারছেন? 5 নাম্বার, না এটা ঠিক বলছেন সবাই। 5 নাম্বার হলো 15% ট্যাক্স রিবেট ইজ অ্যাপ্লিকেবল অন অ্যালাউবল সিএসআর। সিএসআর মানে হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা 10% হবে, এটা ফলস। False. Sir. হুম Sir, true হবে। হুম রেটটা হবে 10%, এটা ফলস। ঠিক আছে, এটা 10% হবে এবং এটা ফলস, এটা ঠিকই আছে। আচ্ছা, এই তো পারতেছেন। 6 নম্বর হলো মান্থলি ক্যাশ পেমেন্ট স্যালারি, তো এটা দিয়ে তো আজকে অঙ্ক করাই দিলাম। মান্থলি ক্যাশ স্যালারি পেমেন্ট টাকা 20,000 and above is within the coverage of section 30I. কি হবে এটা? True. ট্রু না? True. হ্যাঁ? ট্রু। এটা দিয়ে তো অঙ্ক করাইলাম আজকে। True, sir. ট্রু হবে যে 20,000 টাকা বা তার বেশি যদি মাসে বেতন দেওয়া হয় নগদে, তাহলে সেটা 30-এর আই ধারায় ডিজেলাও হবে, মানে 30-এর আই ধারার কাভারেজে সেটা আছে। উত্তর হলো ট্রু, সত্য। 7 নাম্বার, পার এমপ্লয়ি পার ইয়ার পারকুইজিটস আর অ্যালাউড আপ টু 5,75,000।
5,50,000 হবে স্যার। এটা 5,50,000 হবে। ঠিকই আছে, এখন তো সবই পারতেছেন। তারপরে দেখেন 8 নাম্বার, ট্যাক্স পেমেন্ট ইজ নট এক্সপেন্ডিচার বাট ভ্যাট পেমেন্ট ইজ এক্সপেন্ডিচার। এটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। True, sir. ট্রু হবে। এটা স্যার ট্রু। আর এটা ফলস। ট্যাক্স কখনো এক্সপেন্ডিচার না, ভ্যাট হচ্ছে এক্সপেন্ডিচার, কারণ ভ্যাটের বাংলা হলো ব্যয় কর, এক্সপেন্ডিচার ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স ইজ নট এক্সপেন্ডিচার। আপনারা ইনকাম ট্যাক্সটা এই যে আপনারা অডিট করেন, আপনি কি দেখেন ট্যাক্স আসে কখনো এক্সপেন্ডিচারের মধ্যে? কখনো আসে না। পরে যখন নেট প্রফিট বিফোর ট্যাক্স করে, তারপরে ট্যাক্সের প্রভিশন করে, সেটা অন্য জিনিস। তো ইনকাম ট্যাক্স ইজ নট এক্সপেন্ডিচার বাট ভিএট ইজ এক্সপেন্ডিচার। তো ট্রু হবে কি 8 নাম্বারটা? True. Yes, sir. ট্রু ট্রু ট্রু। তারপরে 9 নাম্বার হলো ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট অন সিকিউরিটিজ আর ট্যাক্সেবল when it is actually received. এটা কি ট্রু না ফলস? ফলস। এটা হবে ট্রু। ট্রু। মানে নগদ লভ্যাংশ এবং সঞ্চয়পত্রের সুদ, এগুলো যখন হাতে পাবে তখন ট্যাক্স হবে। শোনা কথায় এক্রুয়াল বেসিসে ট্যাক্স হবে না, ক্যাশ বেসিসে ট্যাক্স হবে। তারপরে দেখেন 10 নাম্বার, এভরি টিআইএন হোল্ডার শ্যাল হ্যাভ টু ফাইল রিটার্ন অফ ইনকাম compulsorily as per section 75. ট্রু স্যার। ট্রু স্যার। আচ্ছা, এইটা হবে ফলস। কেন হবে? দুই ধরনের স্যার কোম্পানি না না হয় না, আমার উত্তরটা শোনেন। সেটা হলো দুই ধরনের টিআইএন হোল্ডারকে 75 অনুযায়ী রিটার্ন দিতে হয় না। এক হলো যদি টিনটা নিয়ে থাকে ক্রেডিট কার্ড করার জন্য, অথবা টিন যদি নিয়ে থাকে জমি বিক্রি করার জন্য। এই দুইটা কারণে যদি কেউ টিন নিয়ে থাকে, তাহলে তার 75-এ ওই কম্পালশন নাই যে রিটার্ন দিতেই হবে। আচ্ছা, তো এটা গেল 10 নম্বর। 11 নম্বরে হলো ইনকাম ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স বাট ভ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু স্যার। আচ্ছা, তারপরে দেখেন 12 নাম্বার, হাউস প্রপার্টি লস ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড আপ টু 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স। এটা কি ট্রু না ফলস? এটা ট্রু। আচ্ছা, এটা ফলস। কারণটা কি জানেন? বাড়ি ভাড়াতে যদি লোকসান হয়, এই লোকসান পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায় না। মানে 4টা লোকসান ক্যারি ফরওয়ার্ড করা যায়, 4টা লোকসান ক্যারি ফরওয়ার্ড করা যায় না। যে 4টা যায় না, সেই 4টার একটা হলো বাড়ি ভাড়া থেকে লোকসান। এটা গত ক্লাসে পড়ানো হয়েছে এবং আবার পড়াইতে পারি এখন, যে কোন 4টা লোকসান পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায় আর কোন 4টা যায় না। কেউ বলতে পারবেন? আপনাদের কারণ মনে আছে? মনে না থাকলে ওই শীটটা আমি আবার খুলতে পারি। সেট আপ এন্ড ক্যারি ফরওয়ার্ড লস তো পড়ানো হয়েছিল গত ক্লাসে। স্যার একটু দেখালে ভালো হয় স্যার। আচ্ছা, দেখাবো, ঠিক আছে। এটা শেষ করে নি, ওইটা আবার মানে সেট আপ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লস, ওইটা ওই সিনেমাটা চালাই দেবো এরপর। স্যার স্যালারি, হাউস প্রপার্টি, ইন্টারেস্ট অন সিকিউরিটি আর আদার ইনকাম, এই 4টা স্যার ক্যারি ফরওয়ার্ড হবে না। এই তো দেখছেন, এই তো পারছেন। এই 4টা ক্যারি ফরওয়ার্ড করার বিধান নাই। আর কোন 4টা ক্যারি ফরওয়ার্ড করার বিধান আছে? আর বাকি থাকে কোন 4টা? আমি বলি,
কোন চারটা ক্যারি ফরওয়ার্ড? আপনি তো ঠিকই বলছেন যে চারটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। স্যার বিজনেস ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, স্পেকুলেশন আর হচ্ছে ক্যাপিটাল গেইন। এই তো ঠিকই আছে, ঠিকই আছে। চারটা ইনকাম, চারটা লোকসান ক্যারি ফরওয়ার্ড করা যাবে। একটা হলো বিজনেস লস, একটা হলো ফটকা ব্যবসায় লস, আর একটা হলো ক্যাপিটাল লস, আর একটা হলো কৃষিতে লস। এই চারটা লস 6 বছর, পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়, আর বাকি চারটা যায় না। বাকি চারটা কোন চারটা যায় না? একটা হলো স্যালারিতে যদি লস হয়, যদিও স্যালারি লস নট পসিবল। ইন্টারেস্ট অন সিকিউরিটিতে যদি লস হয়, হাউস প্রপার্টিতে যদি লস হয়, এই হাউস প্রপার্টিতে টানা নয় এখানে। আর হলো ইনকাম ফ্রম আদার সোর্স, এটাতে যদি লস হয়। এই চারটা লস ক্যারি ফরওয়ার্ড করার কোনো বিধান নেই। তাহলে আমাদের হেডস অফ ইনকাম হলো 7টা, কিন্তু আমরা পড়াইতেছি 8টা। তার মানে ওই বিজনেসকে 2 ভাগে ভাগ করলে, একটা হলো নর্মাল বিজনেস আর একটা হলো ফটকা ব্যবসা, স্পেকুলেটিভ বিজনেস। ওই হিসাবে 8টা হয় আর কি, 4টা। ক্লিয়ার? তেরো নম্বরে কি হবে? 13 নম্বর false 10%. 10%, 10% হবে। এটা দিয়ে তো আজকে অঙ্ক করানো হইল। আজকের অঙ্কটাই তো এইটা। ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ইজ ট্যাক্সেবল এট দ্য রেট অফ 10% ফর কোম্পানি এসএসসি, তাই না? এটা 15%, তার মানে এটা ফলস। 14 নম্বর কি হবে? স্যার ট্রু। ট্রু স্যার। True. Bad debt is allowable expenditure, but provision for bad debt is not allowable expenditure. মানে কোন ধরনের প্রভিশন ইনকাম ট্যাক্সে নট অ্যালাউড, বাট রিয়াল ব্যাড ডেট যদি হয় দ্যাট ইজ অ্যালাউড। আচ্ছা, 15 নম্বরে কি হবে দেখেন। বলছে যে amended return under section 82BB5 can be submitted within 180 days along with short payment plus 2% interest. এটা কি ট্রু? স্যার ফলস। এটা ট্রু। কেউ যদি মানে নিজে 82BB তে রিটার্ন সাবমিট করে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে, এবং তারপরে 180 দিনের ভিতরে যদি তার নিজের চোখেই তার ভুল ধরা পড়ে, যে ভুলে সে ট্যাক্স কম দিছে, তাহলে যত টাকা সে কম দিছে, যে শর্ট পেমেন্ট তার, তত টাকা প্লাস 2% পার মান্থ ইন্টারেস্ট সহ সে আবার একটা অ্যামেন্ডেড রিটার্ন জমা দিতে পারবে। মানে 15 নম্বরের যে পুরো স্টেটমেন্ট, এটা ট্রু। এটা পড়ানো হয়েছিল তো, এটাও তো গত ক্লাসে আমাদের যে টাইপস অফ অ্যাসেসমেন্ট সেখানে ছিল এটা। জি স্যার, মনে পড়ছে স্যার। আচ্ছা, 16 নম্বরে কি হবে? Tax deducted at source is to be deposited within second week of the following month. True sir. True sir. এটা ট্রু। এটাও তো আপনাদের টিডিএস যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল যে যে মাসে ট্যাক্স কাটবে তার পরের মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে অবশ্যই সরকারি কোষাগারে জমা দিতে হবে, তাই না? কিন্তু স্যার স্যালারির ক্ষেত্রে তো এটা হয়তো 2 উইকের মধ্যে। না, স্যালারিতেও একই, মানে স্যালারির ক্ষেত্রেও একই নিয়ম, যে বেতন থেকে যা কাটা হবে তার পরের মাসের সেকেন্ড উইকের মধ্যে জমা দিতে হবে। বাট যদি কোনো কোম্পানি ডিসিডির কাছ থেকে চিঠি লিখে অনুমতি আনতে পারে যে আমরা পরবর্তী প্রতি মাসের সেকেন্ড উইকের মধ্যে জমা না দিয়ে আমরা 4টা কোয়ার্টারে জমা দিতে চাই, তো যদি ডিসিটি অনুমতি দেয় তাহলে কোম্পানি 4টা কোয়ার্টারে জমা দিতে পারবে, মানে এই প্রতি মাসে জমা না দিয়ে, বুঝতে পারছেন? বাট ওটা হলো পরের কথা,
কিন্তু প্রথম কথা তো এটা যে যে মাসে ট্যাক্স কাটবে তার পরের মাসের সেকেন্ড উইকের মধ্যে জমা দিতে হবে, এটাই ল। আর আপনি যেটা বলছেন স্যালারির ক্ষেত্রে, ওটা হলো ল এর ব্যতিক্রম। সেই ব্যতিক্রমও তো আপনার কোম্পানি চাইলেই পারবে না। এমন না যে কোম্পানির খুশি বেতন থেকে দেবে 3 মাস পর পর, আর অন্যগুলো দিবে প্রতি মাসে সেকেন্ড উইকের মধ্যে। নো, নট দ্যাট। ডিসিটির কাছ থেকে পারমিশন নিতে হয়। আর ডিসিটি, বাংলাদেশের এখন কোনো ডিসিটি আর এই পারমিশন দিচ্ছে না, কারণ ডিসিটিদের প্রতি মাসে টাকা লাগে। সুতরাং ওই 3 মাস পর পর দিবেন, ওই ধৈর্য ডিসিটির নাই, কারণ প্রতি মাসে তার একটা কালেকশনের টার্গেট থাকে। বুঝতে পারছেন? স্যার জুন মাসের টিডিএসটার সিস্টেমটা কি? হ্যাঁ, জুন মাসের টিডিএসটা জুন মাসেই জমা দিতে হবে, ওটাও একটা ব্যতিক্রম। বাট এইখানে যেটা নেওয়া, ওটা নর্মালি যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইজ টু বি ডিপোজিটেড উইদিন সেকেন্ড উইক অফ দ্য ফলোইং মান্থ, এটাই নর্ম আর কি, মানে নর্মালি। তার মানে নর্ম, এটার আগে নর্মালি একটা কথা লিখলে ভালো হতো, যে নর্মালি টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইজ টু বি ডিপোজিটেড উইদিন সেকেন্ড উইক অফ দ্য ফলোইং মান্থ। এই স্যার 108 যে একটা রিটার্ন আছে স্যার স্যালারি, 108 এর স্যালারি, হ্যাঁ কি ওইটা যদি স্যার না দেওয়া হয় তাহলে কি কোনো পেনাল্টি আছে নাকি স্যার? 108 হ্যাঁ পেনাল্টি আছে তো। আচ্ছা, মানে সব যেটাই আপনার আইনে যা যা বলা আছে ওগুলোর ব্যতিক্রম হলে তার জন্য পেনাল্টি বিধান আছে। সে পেনাল্টি আজকে পারবো না মনে হয়, শরীরটা তো পারমিট করে না। এমনি করোনা নিয়ে পড়াইতেছে আপনাদের, এটাই বেশি। স্যার ডিসেম্বর যদি কারোর রিপোর্টিং পিরিয়ড হয়, মানে শেষ মান্থ হয়, তখনও কি স্যার সে হলো ডিসেম্বরেরটা, ডিসেম্বরের টিডিএসটা কি ডিসেম্বরে কাটবে? শুধুমাত্র জুনেরটা ভাই। শুধু জুনেরটা। স্যারের শরীরের অবস্থা কিরকম স্যার এখন? আর বলেন না, মানে করোনা ধরা পড়ছে আজকে 8 দিন, আজকে 9 দিন। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন স্যার? স্যার একটু রিল্যাক্সে থাকেন স্যার, একটু রিল্যাক্স করুন স্যার। তো করবো কেমনি, আপনার কৃষ্ণ বাণে জর্জরিত। স্যার আমরা স্যার আগের থেকে স্যার একটু কম, স্যার মানে ডেঞ্জারাস এই বর্তমান ভেরিয়েন্টটা স্যার, চিন্তা করেন না। না, এই বাসা থেকেই পড়াচ্ছি তো, এই জন্য পারতেছি যতটুকু আর কি। আর কি করবো, সবার সাবধানে থাকা উচিত এখন আর কি। এই নতুন হু হু করে বাড়তেছে এখন। আচ্ছা, তারপরে এটা গেল কি 16 নম্বর গেল। তারপরে দেখেন 17 নম্বরের দেখেন তো, ওয়েলথ সারচার্জ ইজ অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল এন্ড পার্টনারশিপ ফার্ম ইন কেস ওয়েলথ এক্সিডস টাকা 3 crore। এটা কি ট্রু না ফলস? ফলস। ফলস স্যার। ফলস হবে কেন? ট্রু। ট্রু স্যার। এই তো কেউ বলে ট্রু, কেউ 3 লাখ টাকা। আচ্ছা, এইটা উত্তর বন্ধ করেন। আচ্ছা, মানে এটা হবে ফলস। কেন ফলস হবে? সেটা হলো পার্টনারশিপ ফার্মকে কোনো ওয়েলথ সারচার্জ দিতে হয় না, শুধু দিতে হয় ইন্ডিভিজুয়ালকে, ব্যক্তিকে। কোনো ব্যক্তির সম্পদ যদি 3 কোটি টাকার ঊর্ধ্বে হয় তখন তাকে সম্পদ সারচার্জ দিতে হয়, এ কথা সত্য। কিন্তু সত্যের সাথে তো মিথ্যা জড়ানো এখানে, সেই জন্য মিথ্যা হবে, মানে পার্টনারশিপ ফান্ডটা তো হবে না। বুঝতে পারছেন? পার্টনারশিপ হবে না। ওই জন্য এটা ফলস। তারপরে হলো পাবলিক রেভিনিউ কনসিস্ট অফ ট্যাক্স রেভিনিউ এন্ড বরোয়িং অনলি। এটা ট্রু না ফলস? এটা হবে ফলস। বরোয়িং তো কখনো রেভিনিউ না। মানে সরকার যে দেশ চালায়, এই বাংলাদেশকে চালাইতে গেলে সরকারকে মানে ট্যাক্স, ভ্যাট এগুলো তো তুলতেই হয়, পাশাপাশি তা তুলেও পারে না। বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের ডিফিসিট বাজেট চলতেছে, মানে সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি। এই পদ্মা সেতু, এই কত কিছু দেখতেছে। তো এই ব্যয়ের বোঝাটা, মানে তাহলে এটা কাভার হবে কিভাবে? বরোয়িং দিয়ে কাভার হবে।
সরকার ব্যাংক থেকে কিন্তু হিউজ লোন করে, বুঝতে পারছেন? তো তো সেটা তো সেই লোন করে যেটা দেশ চালায় ওটা তো রেভিনিউর পার্ট না। রেভিনিউর পার্টটা তো হলো ট্যাক্স, এই যে ট্যাক্সেশন, যেটা ট্যাক্স, ভ্যাট, ডিউটি, এগুলো, নট লোন। এটা তো বোঝেন, এটা তো কমন সেন্স। উনিশ নাম্বার, in case of loss on business, no entertainment is allowed as per rule 65. এটা কি হবে? ফলস। এটা হয় না, এটা ট্রু। আজকে যে অঙ্কটা করাইলাম, এই অঙ্কেতে যদি আমাদের নেট রেজাল্ট আসতো লস, তাহলে সে মানে চা বিস্কুট খাওয়াইতে পারতো না। নো এন্টারটেনমেন্ট অ্যালাউড, নো চা বিস্কিট। শুধু প্রফিট হলে প্রফিটের প্রথম 10 লক্ষ টাকার উপরে 4%, বাকিটার উপরে 2%, এইভাবেই আজকে অঙ্ক করা হয়েছে। কিন্তু আজকের অঙ্কটাতে যদি রেজাল্ট আসতো লোকসান, নো এন্টারটেনমেন্ট, মাইন্ড ইট। আয় হলে আয়ের একটা পার্সেন্টেজ এন্টারটেনমেন্ট হিসাবে মানে বাদ পাবে, অ্যালাউড। স্যার ব্যবসায়ীরা কি আগে থেকে বুঝতে পারে যে ওনার লস হবে, তাহলে এন্টারটেইনমেন্ট তো সে চা বিস্কুট খাওয়ায় খাওয়া, কিন্তু ইনকাম ট্যাক্স মানবে না। আমরা আজকে অঙ্কটাতে দেখছেন না আপনি, ইনসেনটিভ বোনাস, হ্যাং ত্যাং, কত কিছু আছে। তো ইনকাম ট্যাক্স কি মানে নাকি? এই আপনি তো মানে যখন অ্যাকাউন্টিং করেন আপনি এক ভূমিকায় অবতীর্ণ হন, আপনি যখন ইনকাম ট্যাক্স এর পরীক্ষা দেন আপনার চেহারাটা পাল্টায় যায়, আপনার নাম চেঞ্জ হয়ে যায়। আপনার কি নাম? আপনার নাম হলো ডিসিপি, আপনার নামই চেঞ্জ হয়ে যায়। তখন আপনি ডিসিটির ভূমিকায় অবতীর্ণ হয়ে আপনি খালি ধরবেন আর কাটবেন আর মার, এবং তাই তো করছি আমরা আজকে, তাই না? আমরা অ্যাকাউন্টিং এর একটা স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্টকে ছিঁড়ে ভিড়ে একেবারে শেষ করে ফেলছি। সেটাই বলা হচ্ছে এখানে যে বিজনেসে যদি লোকসান হয় তাহলে নো এন্টারটেনমেন্ট অ্যালাউ। কারণ আজকে এটাই পড়ানো হয়েছে, এটা দিয়ে অঙ্ক করানো হয়েছে। যদি ইনকাম হয়, ইনকামের একটা পার্সেন্টেজ মানে এন্টারটেনমেন্ট পাবে। যদি লস হয়, নো এন্টারটেনমেন্ট অ্যালাউড। কারণ লসের উপর পার্সেন্টেজটা হলো ইনকামের উপরে, লসের উপরে না। বুঝতে পারছেন কিনা? জি স্যার। স্যার ব্যবসায় হয় না, আবার এন্টারটেইনমেন্ট কিসের? কি কয় ব্যবসা হয় না মানে? বলছি প্রফিট হয় না, ডিসিটির ভূমিকা নিছে ভাই। এই জন্য কেউ আসলে আপনি চা বিস্কুট খাওয়াবেন না, বা একটা বিজনেসে আসলে কিছু এন্টারটেনমেন্ট কি থাকে না, খরচের আইটেম থাকে, এটা বাংলাদেশে তো কমন, তাই না? আচ্ছা, 20 নাম্বার, এটি লাস্ট সম্ভবত, যে ক্যাশ লোন নট এক্সিডিং টাকা 5,000 নিডেড টু বি পেইড ব্যাক উইদিন 5 ইয়ার্স। এটা কি ট্রু না? মানে বলা হচ্ছে যে 5 লাখ টাকা পর্যন্ত যদি নগদে কেউ লোন নিয়ে থাকে তাহলে সেই লোন তাকে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এটা আছে আপনার সেকশন 19-এর 21-এ, এটা পড়ানো হয়েছে। সেকশন 19 আমরা যেদিন আপনাকে পড়াই ইনকাম ফ্রম আদার সোর্স, ওইটার মধ্যে পড়ানো হয়েছিল। তো যাই হোক, রেফারেন্স সেকশন হচ্ছে 19-এর 21, ডিমড ইনকাম। এখন বলেন, নগদে যদি 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া হয়, সেই লোন 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। কথাটা কি সত্য না মিথ্যা? স্যার ট্রু, যদি না হয় তাহলে এটা ট্যাক্স হবে। জি না, এটা মানে স্যার ক্যাশে তো 5 লাখ টাকা কোন দেওয়া যাবে না স্যার। স্যার 3 ইয়ার্স হবে না এটা? না না, এটা 3ও হবে না, 5 হবে না, এটা কিছুই হবে না। ক্যাশে তো ব্যাংকে দিতে হবে, চেকে। আগে একটা কথা বলি, উত্তরটা শোনেন ভালো করে। আপনি লোন ক্যাশেই নেন আর চেকেই নেন, আপনার ফেরত দেওয়ার কোনো বালাই নেই। ফেরতের কোনো কথা আমাদের আয়কর আইনে নাই। একসময় 3 বছর ছিল, সেটাও উঠে গেছে আজকে প্রায় 5 বছর। বুঝতে পারছেন? সুতরাং ফেরতের কোনো বালাই নেই যে কবে নাগাদ আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে লোন নিছি, এই লোন আমাকে কবে নাগাদ ফেরত দিতে হবে, এই ধরনের কোনো শর্ত নাই আমাদের, যে 5 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে, এরকম কোনো বিধান নেই। বুঝতে পারছেন? তাই বলতে পারেন বিধানটা কি? বিধান হলো 5 লক্ষ টাকার উপরে লোন নিলে অবশ্যই চেকে নিতে হবে, ক্যাশে নেওয়া যাবে না। বুঝতে পারছেন? যদি আমি
কারো কাছ থেকে 6 লাখ টাকা লোন নিয়ে থাকি এবং নগদে, তাহলে কিন্তু পুরো 6 লাখ টাকাই আমার অ্যাড হয়ে যাবে, আমার ইনকাম হিসাবে ডিমড ইনকাম হিসাবে গণ্য হয়ে ওটার উপর ট্যাক্স হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এই বিষয়ে স্যার 14 নম্বরটা যদি আরেকবার একটু বলতেন, 14 নম্বরটা। Bad debt? হ্যাঁ জি বলেন। স্যার। কি বলবো, এটা ট্রু না ফলস? তাই জি স্যার। ট্রু তো, এটা নিয়ে তো কত কথা হইলো। স্যার 10 নাম্বারটা স্যার। ও 10 নম্বরে বলছে যে প্রত্যেক টিআইএন ধারীকে কি রিটার্ন দিতে হবে? উত্তর হলো না। শুধু দুইটা কারণে যারা টিন নিবে তাদের রিটার্ন দিতে হবে না। একটা হলো আপনার যারা জমি বিক্রি করার জন্য টিন নিবে, আর যারা ব্যাংকের ক্রেডিট কার্ড করার জন্য টিন নিবে তাদেরকে। স্যার যারা সঞ্চয়পত্র কেনার জন্য টিন নেয় ওদেরকে কি রিটার্ন দিতে হবে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ওরা তো দুই আওতার বাইরে আছে। শুধু এই দুইটা, শুধু দুইটা এ পড়ানো হয়েছে তো আপনাদের। এমন না যে মানে আজকে যতগুলো কোশ্চেন করতেছি এগুলো পড়ানো হয় নাই, পড়ানো হয়েছে। সেদিন না গেল আপনার রিটার্নের উপর প্রেজেন্টেশনটা সেদিন দিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের সঞ্চয়পত্রের উপর যে সুদ, এটা কি স্যার ইনকামে যে 7টা হেড, এটার মধ্যে কোনটার মধ্যে আমরা রাখবো স্যার? 2 নম্বর। জি স্যার, বুঝতে পারছি। 20 নাম্বারটা একটু রিপিট করলে ভালো হতো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমাদের ওই যে পেনাল্টি প্রসিকিউশন এগুলো হবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার কষ্ট করে ক্লাস করানোর জন্য করোনার মাঝে। স্যার স্যার আপনারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম।